শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি কিছু গুরুত্বপূর্ণ গাঠনিক সংকেত নিয়ে। তো আমরা সেই গাঠনিক সংকেতগুলো করব। গাঠনিক সংকেতের উদ্দেশ্য হলো যে ওই অণুটাকে যে যে পরমাণুটা গঠিত সবগুলো পরমাণু দেখানো এবং প্রত্যেকটার যোজনী সুন্দরভাবে দেখানো। আমাদের কাজ হচ্ছে যে এটার মধ্যে, এই অণুর মধ্যে পরমাণুগুলো কিভাবে সাজানো থাকে। যদিও অণুর ভিতরে পরমাণুগুলো বিভিন্নভাবে সাজানো থাকতে পারে, সাজানো চেঞ্জ হতে পারে, সতত সঞ্চরণশীল। আপনারা জানেন যে পরমাণু সমূহ সবসময় বিচরণ করে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধু, আমরা ক্যালসিয়াম কার্বনেটকে এইভাবে দেখাতে পারি। ক্যালসিয়াম এর যোজনী 2, এটার নাম ক্যালসিয়াম কার্বনেট। এটা আমাদের খুবই পরিচিত একটি যৌগ। আপনারা সেই ক্লাস 7 থেকেই কে চিনেন মোটামুটি ক্যালসিয়াম কার্বনেট। তো শিক্ষার্থী বন্ধু, ক্যালসিয়াম কার্বনেটের ক্যালসিয়ামের যোজনী 2। আমরা সবাই জানি ক্যালসিয়ামের 2, আবার অক্সিজেনেরও 2, কিন্তু কার্বনের 4। তাহলে দেখুন শিক্ষার্থী বন্ধু, আমরা অনেক সহজেই এমন একটা কাঠামো দাঁড় করালাম যেখানে ক্যালসিয়ামের যোজনী এই দুটি হাত দ্বারা 2 বুঝালাম, অক্সিজেনের 2, এই অক্সিজেনের 2, এই কার্বনের 4। তাহলে আমাদের জিনিস ঠিক আছে কি ওটা দেখার প্রয়োজন আছে। ক্যালসিয়াম 1টি, কার্বন 1টি, অক্সিজেন 3টি, 1 2 3। তাহলে ক্যালসিয়াম কার্বনেট হয়ে গেল। এটা নিয়ে আমাদের আর মাথা ব্যথা নেই। 2, সালফিউরিক অ্যাসিড। এটার নাম সালফিউরিক অ্যাসিড। H2SO4। তাহলে আমরা সালফারকে মাঝখানে নিয়ে নিলাম। এ একটা অক্সিজেন, এ একটা অক্সিজেন, এ একটা হাইড্রোজেন, এ একটা হাইড্রোজেন। আপনারা একটু জায়গা বেশি নিতে পারেন, ক্ষতি নেই। সালফার, এই অক্সিজেন, এই হাইড্রোজেন, মাঝখানে আমরা সালফার দিব। তবে এখানে একটি কথা বলার প্রয়োজন আছে। সালফারের যোজনীটা আমরা বের করে নিব। তো সালফারের যোজনী বের করার সিস্টেম আপনারা হয়তো জানেন, আর সহজে বের করার একটা পদ্ধতি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এটা সাধারণত কোনো পাঠ্য বইয়ে লেখা থাকে না। ডান বিয়োগ বাম তাহলেই কাম। আমি এরকম একটা কথা মাঝে মধ্যে বাচ্চাদের শিখাই যেন সহজে বের করতে পারে। ডান দিকে 4টা অক্সিজেন আছে, তাহলে 4 গুণন 2, আর বাম দিকে 2টা হাইড্রোজেন আছে, মানে 2 কে 2, 1 গুণন 2 বা এরকম। তাহলে কি হলো, 8 থেকে 2 বাদ দিলে 6। এটাই সালফারের যোজনী হয়। আমরা সালফারের যোজনী 2 তৈরি করলাম। এরপরে আমরা একটা অক্সিজেন, একটা হাইড্রোজেন। এরপরে আমরা এই হলো আমাদের সালফিউরিক অ্যাসিড। সালফার আমরা দিলাম কেন্দ্রীয় পরমাণু। এইভাবে সালফারের যোজনী আমরা 6 পেয়ে গেলাম। এইভাবে 3 শিক্ষার্থী বন্ধু, 3 এ চলে গেলাম। H3PO4 ফসফরিক অ্যাসিড। H3PO4 ফসফরিক অ্যাসিড। এখানে আমরা ফসফরাসের যোজনী কত দেখলাম, 8 থেকে 3 বাদ গেলে 5। মানে কি এবারে সিস্টেমটা কি বাবা, 4টায় 4 2 কোনো 8 বিয়োগ 3টা হাইড্রোজেনের 3, 8 থেকে 3 বাদ গেলে 5। আমরা এইভাবে দেখলাম যে আমাদের ফসফরাসের যোজনী 5। তো আপনি যে কোনো ভাবে সাজাতে পারেন শিক্ষার্থী বন্ধু। আপনি যে এইভাবেই শুধু করতে হবে তা না, আপনি ইচ্ছা করলে সালফারকে যদি কেউ এইভাবে দেয় যে স্যার আমি যদি এইভাবে দিই হবে না, হ্যাঁ হবে। অণুতে পরমাণু সমূহ বিভিন্ন ভাবেই সাজানো থাকতে পারে, সুতরাং আপনি এভাবে দিতে পারেন। আর গাঠনিক সংকেত আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা মৌলের যোজনী ঠিকমতো দেখানো যাচ্ছে কিনা, আবার প্রত্যেকটা মৌল আছে কিনা। হাইড্রোজেন 2টা হ্যাঁ আছে, সালফার একটা আছে, অক্সিজেন 4টা আছে। এরপরে ফসফরিক অ্যাসিড যেটা, সেটা আমরা পি নিলাম। এরপরে একটা অক্সিজেন, একটা হাইড্রোজেন, একটা অক্সিজেন, একটা হাইড্রোজেন, একটা অক্সিজেন, একটা হাইড্রোজেন। এইভাবে আমরা দেওয়ার পরে দেখছি আরো দুটি অক্সিজেনের ব্যাপার থেকে যায়। এই দেখেন আমরা এইভাবে দিলাম। এটা আপনি যদি অন্য কোনো ভাবে দেন আমরা তাতে আপত্তি নেই যে স্যার আমি যদি এইভাবে না দেই, যদি এইভাবে দিই হবে না। কিভাবে আপনি দিতে চাচ্ছেন ধরুন এইভাবে, কোনো সমস্যা নেই। আমরা দেখব প্রত্যেকের যোজনী ফিল আপ হয়েছে কিনা। এটাই আমাদের মূল লক্ষ্য আর কি, যে আমরা প্রত্যেকের যোজনী ফিল আপ হয়েছে কিনা এবং প্রতিটি পরমাণু এসেছে কিনা। হাইড্রোজেন 3টা এসেছে, ফসফরাস 1টা এসেছে, অক্সিজেন 4টা এসেছে। সো আমাদের এটা হয়ে গেছে। H3PO4 ফসফরিক অ্যাসিড আমরা পেয়ে গেলাম 3 নম্বরে।
এরপরে আমি 4 এ চলে যাচ্ছি। 4 হচ্ছে ফেরিক অক্সাইড। 4 এ চলে গেলাম। 4 হচ্ছে ফেরিক অক্সাইড। ফেরিক অক্সাইড আমরা কিভাবে করতে পারি দেখুন, আপনার ফেরাস আয়রনের যোজনে 2 ও হয় 3 ও হয়। ফেরিক যখন বলবেন তখন 3, আপনার নামটা লিখে দিতে পারেন ফেরিক অক্সাইড। অনেক সময় সংকেত না দিয়ে নামও দিতে পারে, যে কাঠের সংকেত লিখুন ফেরিক অক্সাইড। তখন আপনাকে তো চিনতে হবে যে ফেরিক অক্সাইড কিভাবে, আয়রনের যোজনে 3, অক্সিজেনের 2। সো তারা যোজনী ইন্টারচেঞ্জ করেছে, এর ফলে আয়রনের যোজনে 3, অক্সিজেনের 2 আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থী বন্ধু, আমাদের এমন একটি কাঠামো দাঁড় করাতে হবে, যে কোনো ভাবে হতে পারে। ধরুন এইভাবে আপনি করলেন, এইভাবে, হ্যাঁ এটা হতে পারে। আবার কেউ বলছে স্যার আমার এটা ভালো লাগছে না, আমি এরকম করব কিনা, কি রকম করতে চান এইভাবে, মানে যেভাবেই করুন আমাদের কোনো আপত্তি নেই। আমরা শুধু চাইবো আপনার যোজনী সবগুলো ফিল আপ হয়েছে কিনা। তাহলে এটা ফেরিক অক্সাইড হয়েছে, এইভাবে হোক ওইভাবে হোক। কেউ বলতে পারে স্যার আমি এইভাবে দিব না, আমি এইভাবে দিব। কিভাবে দিবা? যে এরকম দিয়ে আমি একটা সমান চিহ্নের মতো করে দিব, আমাদের কোনো আপত্তি নেই। আমি বলেছি যে অণুতে পরমাণু সমূহ বিভিন্ন ভাবে সজ্জিত থাকতে পারে, তার একটা রূপ সজ্জা সাজিয়ে থাকার যে একটা ব্যবস্থা, সেই রকম আমাদের কোনো কিছুতে আপত্তি নেই। আমরা দেখব আপনি যোজনীগুলো পূর্ণ করতে পেরেছেন কিনা এবং প্রত্যেকটি মৌলের আবির্ভাব ঘটেছে কিনা। যদি ঘটে থাকে তাহলে আমাদের কোনো প্রবলেম নেই। তো শিক্ষার্থী বন্ধু, আমরা 4 নাম্বার করে ফেললাম। এবার আমি 5 এ চলে যাচ্ছি। 5 ক্যালসিয়াম কার্বাইড। 5 হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইড কার্বাইড। তো শিক্ষার্থী বন্ধু, এখানে একটু ব্যতিক্রম বিষয় আছে। আপনারা জানেন যে ক্যালসিয়াম আর কার্বাইড হওয়া উচিত এরকম, ক্যালসিয়ামের যোজনে 2, কার্বনের 4, পরে কাটাকাটি করলে এরকম Ca2C, এটা হওয়া উচিত। কিন্তু না, এখানে ব্যতিক্রম যৌগ, বরং একটা ক্যালসিয়াম 2টা কার্বনকে ধারণ করেছে। তো এরকম কিছু কিছু ব্যতিক্রম কখনো কখনো ঘটে থাকে। তো আমরা ব্যতিক্রম নিয়ে, ধরুন ক্যালসিয়াম কার্বাইড, গতদিন আমরা পানি পরে হাইড্রোজেন পারঅক্সাইড দেখাইছিলাম, সেখানেও কিন্তু একটা ব্যতিক্রম। দেখে স্বাভাবিকভাবে মনে হচ্ছে 2 কেটে গেলে HO থাকবে, HO থাকলে H এর যোজনী আর O1, না এটা কিন্তু না। অক্সিজেন ইজ অলওয়েজ 2, এখানেও কিন্তু সেই ব্যতিক্রম আমরা গতদিন দেখিয়েছিলাম, যেটা আমরা এইভাবে দেখিয়েছিলাম, যার আণবিক সংকেত দিয়ে ব্যাখ্যা করা যায় না, কিন্তু গাঠনিক সংকেতে ব্যাখ্যা করা যায়, যে এই অণুতে পরমাণুগুলো এইভাবে থাকে, এই অক্সিজেন 2 XO2। স্বাভাবিকভাবে কি মনে হয়, 2 কেটে গেলে HO, H হলো 1, অক্সিজেন হলো 1, ওই কথাটা মিথ্যা। তাই কখনো কখনো ব্যতিক্রম পরিলক্ষিত হয় আমাদের জীবন চলার পথে। রসায়নে অনুগঠন করার ক্ষেত্রেও ব্যতিক্রম পরিলক্ষিত হয়। এটা একটা ব্যতিক্রম, এটা একটা ব্যতিক্রম। শিক্ষার্থী বন্ধু, এটা হওয়ার কথা, কিন্তু বরং উল্টাটা। তাহলে আসুন আমরা এখানে একটা সলিউশন দিয়ে ফেলি, কোনো সমস্যা নেই। আমরা ধরুন এরকম করলাম, ক্যালসিয়াম 2টি হাত লাগিয়ে দিলাম, HC দিলাম, ক্যালসিয়াম কার্বাইড হয়ে গেল ক্যালসিয়াম কার্বাইড। এরপরে 6 চলে গেলাম। 6 হচ্ছে Fe3O4, এটার নাম ফেরোসোফেরিক অক্সাইড। ফেরোসোফেরিক অক্সাইড। ফেরোসোফেরিক অক্সাইড। শিক্ষার্থী বন্ধু, আমরা এই যৌগটি নিয়ে একটু কথা আছে। ফেরোসোফেরিক অক্সাইড যৌগটা নিয়ে, যৌগটা আসলে এটা মিশ্র অক্সাইড। এটা নিয়ে একটা কথা কি, এটা একটা মিশ্র অক্সাইড। এক্ষেত্রে একটা বিষয় পরিলক্ষিত হয়, মিশ্র অক্সাইড মানে কি, এটা 2টা অক্সাইডের মিশ্রণে গঠিত, একটা ফেরাস অক্সাইড, একটা ফেরিক অক্সাইড, এই দুটোর মিশ্রণে গঠিত। এই দেখুন, এটা হয়ে যাচ্ছে Fe3O4। তো শিক্ষার্থী বন্ধু, আমরা আলাদাভাবে যদি ফেরাস অক্সাইড করি তাহলে এরকম হয়, আলাদাভাবে যদি ফেরিক অক্সাইড করি তাহলে আপনারা দেখতে পেয়েছিলেন একটু আগে যে এরকম ভাবে আমরা শুরুতে দেখিয়েছিলাম যে এরকম হয়।
তো শিক্ষার্থী বন্ধু, এখন আমরা যেটা করতে চাচ্ছি ফেরোজোফেরিক অক্সাইড, যেখানে একটি আয়রন থাকবে যার যোজনী হবে 2 আর দুটি আয়রন থাকবে যার যোজনী হবে 3 করে প্রত্যেকটা। আমরা তাহলে সেই চিন্তাটা একটু করে ফেলি যে কিভাবে কি করতে পারি, তাই তো? এই ধরুন আমরা সেই চেষ্টা করছি যে এই আমাদের আর আছে 3টা আয়রন হয়েছে। এখন শিক্ষার্থী বন্ধু, তাহলে এখানে আমরা যদি অক্সিজেন দেই, এখানে একটা অক্সিজেন দিলাম, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। কারণ কি, এই আয়রনের যোজনী 2, হ্যাঁ, এই আয়রনের যোজনী 3, ওই আয়রনের যোজনী 3। তাহলে দেখেন একই যৌগে একই মৌল দুই রকম যোজনী প্রদর্শনও করতে পারে। আমরা সেই বিষয়টা আপনাদের দেখিয়ে দিলাম। তো শিক্ষার্থী বন্ধু, তাহলে 6 নাম্বার নিয়ে আমাদের কথা আর থাকে না, 6 নাম্বারের কথাও শেষ। এখন আমরা 7 এর দিকে যাব। আসুন আমরা আজকে পুরোটাই শেখার চেষ্টা করি। আপনারা একটু ধৈর্য ধরবেন, শিখবেন। এই গাঠনিক সংকেতগুলো আপনার শুধু পরীক্ষায় পাশের জন্য না, শেখার জন্য। আর এগুলো পরবর্তীতে ইন্টারমিডিয়েটে কিন্তু এগুলো আসে। এমনকি ভর্তি পরীক্ষা যে আপনারা বিভিন্ন জায়গায় দিতে যাবেন, ঢাকা ভার্সিটি বলেন, বুয়েট বলেন, রাজশাহী ভার্সিটি বলেন, খুলনাতে বলেন, সেই জায়গাতে কিন্তু এই জিনিসগুলো আসে যে এত গাঠনিক সংকেত লিখো। আর শিখতে হবে, রসায়ন আপনাকে জানতে হবে। পরীক্ষায় কি আসবে বা না আসবে, একটা 50 মার্কের কোশ্চেন আপনাকে রসায়নের সমুদ্রে প্রবেশ করাতে পারবে তা না। প্রশ্নের মতোই হবে, কিন্তু আপনাকে জানতে হবে প্রচুর। তো শিক্ষার্থী বন্ধু, আমরা 7 ফেরাস সালফেট যেটা, সেখানে আমরা একটু যাই, দেখি ফেরাস সালফেটের কিভাবে কি করতে পারি। এখানে যোজনীটা কত হবে? 8 থেকে 2 বাদ গেলে 6। তাহলে ফেরাস সালফেটে যোজনী হচ্ছে 6। আমরা এরকম ভাবে করতে পারি, মানে আমরা এমন ভাবে স্ট্রাকচার দিতে, ফেরাস সালফেট আপনারা এইভাবে দিতে পারেন। ফেরাস আয়রনের যোজনী অবশ্যই 2, এটার নাম ফেরাস সালফেট। মানে গঠন যে কোনো ভাবে দাঁড় করান, যদি প্রত্যেকের যোজনী ফিল আপ হয়, যদি প্রতিটা মৌলই আপনার পরমাণুকে দেখাতে পারেন, আমাদের আপত্তি নেই। ধরুন আমরা এইভাবে ট্রাই করছি আর কি। আচ্ছা, সালফার তো একটাই, বরং অক্সিজেন আমরা তাহলে এরকম করতে পারি। হ্যাঁ, এই অক্সিজেন 2 2। আচ্ছা, এই যে দেখেন আপনাকে অনেক কৌশল করে করতে হয়। এই যে সালফার যোজনী 6 হলো, অক্সিজেন 2, অক্সিজেন 2, আয়রনের 2। হ্যাঁ, এইভাবে আপনাকে একটু সতর্ক হয়ে করতে হবে যে সবারই যেন জিনিস ঠিক আছে। সব আয়রন একটি, অক্সিজেন 1 2 3 4, সালফার একটি। হ্যাঁ, আমাদের কোনো প্রবলেম নেই, হ্যাঁ হতে পারে। এরপর আমরা 8 এ চলে যাচ্ছি। 8 হচ্ছে KClO3, এর নাম পটাশিয়াম ক্লোরেট। এখানে কিন্তু যোজনী 5 দেখা যাচ্ছে, 6 থেকে 1 বাদ গেলে 5। আমরা একটু আগেই বলেছিলাম ডান বিয়োগ বাম তাহলেই কাম। তো শিক্ষার্থী বন্ধু, ক্লোরিনের যোজনী এক্ষেত্রে কিন্তু 5। আপনারা হয়তো বেশিরভাগ ক্ষেত্রে ক্লোরিন যোজনী 1 হয়, সবাই জেনে ফেলেন যে 1, কিন্তু না, কখনো কখনো 5ও হতে পারে, 7ও হতে পারে। আমরা দেখাবো এরকম। এটার নাম পটাশিয়াম ক্লোরেট। একটু খেয়াল করি আমরা, পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়াম ক্লোরেট। দন্তস দিয়েও লেখা থাকে বইয়ে, 2 ভাবেই হয়, অসুবিধা নাই। ক্লোরেট দুটাই চলে, তবে দন্তস্বর ব্যবহারই বেশি। তাহলে হচ্ছে দুটাই চলে, আমাদের আপত্তি নেই অ্যাকচুয়ালি। দেখেন আপনাদের বইয়ে 2 রকমের হয়তো আছে, আমরা দন্তস্বর দেখি, তালবস্বর দেখি, দুটোই দেখি। তাহলে এবার ক্লোরিন আমরা দিলাম, এরপরে অক্সিজেন দিলাম, এরপরে পটাশিয়াম দিলাম। হ্যাঁ, এরপরে আমরা এই, মানে আপনাকে বিভিন্ন ভাবে সাজাতে হবে, দেখবেন যে হয়ে যাবে। হয়তো আমাদের মতো এক গ্ল্যান্স, এক নজরে হবে, দ্রুত হবে, এমন নাও হতে পারে। একটু চিন্তা করবেন, সেটাই আপনাদের আমাদের সাথে পার্থক্য। আমরা ধরেন এই 21 বছর ধরে আমি করতেছি এই কাজগুলো আইডিয়াল স্কুলে, এর আগেও আরেক জায়গায় 2 বছর করেছি, 23 বছর ধরে। এখন আপনি আমার মতো এত দ্রুত করতে চাইলে হবে না, তবে হ্যাঁ, প্র্যাকটিস যদি থাকে তাহলে আবার হয়তো 1-2 দিন পরে, 1 মাস প্র্যাকটিসের পরে আবার হবে। এটা এমন কিছু না যে হবেই না। একটু শুরুতে হয়তো আপনার দেরি হতে পারে, পরে দেখবেন যে আপনিও আমাদের মধ্যে দ্রুতই পারবেন, কারণ বোঝার ব্যাপার। দেন ধরেন এখানে ক্লোরিনের যোজনী 7, এটা আমিও বুঝে আপনিও বোঝেন, জীবন আর কেউ ভোলার কথা না। 8 থেকে 1 বাদ গেলে 7। এখন আমাকে এনিহাউ ক্লোরিনের যোজনী 7 পূরণ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধু, এটা নাম আগে জানতে হবে। পারক্লোরিক অ্যাসিড, নামটা হচ্ছে পারক্লোরিক অ্যাসিড।
পারক্লোরিক অ্যাসিড, তাহলে আমরা ক্লোরিনকে নিলাম, এই অক্সিজেন একটা হাইড্রোজেন দিয়ে দিলাম, এরপরে এই অক্সিজেন, এই অক্সিজেন, এই আবার অক্সিজেন, এইভাবে আমরা পারক্লোরিক অ্যাসিড HClO4 পারক্লোরিক অ্যাসিড দিতে পারি। এরপরে 10 কি NH4Cl, এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড। শিক্ষার্থী বন্ধু, আমরা নাইট্রোজেনের যোজনী ক্ষেত্রে ডানে আছে 5টি, 4 আর একে 5, তাহলে নাইট্রোজেন 5, 1 2 3 4 5, 10, এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড 5। এরপরে 11তে চলে যাচ্ছি আমরা। 11তে ক্যালসিয়াম ফসফেট। ক্যালসিয়াম ফসফেট, আমরা ক্যালসিয়াম ফসফেটে একটু খেয়াল করতে হবে, ক্যালসিয়ামের যোজনী 2 আপনারা জানেন, আর ফসফেট অর্থাৎ ফসফরাসের যোজনী 5 একটু আগে আমরা সেটাও দেখিয়ে দিয়েছি। তো এই গঠনটা আমরা কিভাবে করব একটু খেয়াল করবেন, এটা কিন্তু একটু কঠিন লাগতে পারে। ফসফরাসের যোজনী 5, ক্যালসিয়াম আবার আছে 3টা, আমরা একটা কাজ করতে পারি, এরকম ভাবে 3টি ক্যালসিয়ামকে আমরা ব্যবহার করে ফেলতে পারি। এরপরে ধাতুর পরে সবসময় আমরা একটা অক্সিজেন দিয়ে দিই, এখানেও সেই কাজই করলাম, আর এখানে একটা অক্সিজেন লাগিয়ে দিলাম। এটা দেখতে ভালো লাগে, এই জিনিসটা একটু মানে বড় হয় আর কি অ্যাকচুয়ালি। ক্যালসিয়াম ফসফেট, এটার নাম হলো ক্যালসিয়াম ফসফেট। এরপরে 11 পরে আমি 12তে চলে যেতাম, 12, এটার নাম ক্যালসিয়াম ফসফেট। ক্যালসিয়াম ফসফেট হয়ে গেল আমাদের। এরপরে আমি 12তে চলে যাচ্ছি, 12 হচ্ছে স্টেনিক সালফেট। স্টেনিক সালফেট আমরা যাব 12তে, অসুবিধার কিছু নেই। স্টেনিক সালফেট, শিক্ষার্থী বন্ধু, এটার নাম ক্যালসিয়াম ফসফেট, 12তে আসছে SnSO42, এটার নাম হচ্ছে স্টেনিক সালফেট। স্টেনিক সালফেট। তো শিক্ষার্থী বন্ধু, এখানে আপনারা জানেন যে টিনের যোজনী 4 আর সালফারের হচ্ছে 2, তাহলে আমরা এমন ভাবে গঠনটা দিব যেন আমরা উভয়ের যোজনী ফিল আপ দেখতে পাই। ধরুন এরকম করলাম, টিন যোজনী, তো এরকম ভাবে আমরা চারদিকে 4টা অক্সিজেন আগে দিলাম, ব্যাস। এরপরে আমরা কি করতে পারি, অক্সিজেনের মধ্যে সালফার আছে 2টা 2 পাশে, তাহলে আমরা এক কাজ করি, সালফারের যোজনী তো আপনারা জানেন যে 6, বিশেষ করে সালফেটের ক্ষেত্রে, তাহলে আমরা এখানে এরকম করতে পারি, এই দেখুন একইভাবে এইভাবে করতে পারি, ওটার মধ্যে যাই হোক, মানে একই রকম করলেই ভালো। ধরো এখানে খাড়া করে দিয়েছেন, খাড়া করে দিলেন, অসুবিধা নেই, দেখতে ভালো লাগবে। স্টেনিক সালফেট, এখানে দেখেন গাঠনিক সংকেতটা কিন্তু একটু কঠিন ছিল, 3 একটি, অক্সিজেন 8টি, 4 × 8 1 2 3 4, প্রত্যেকটা যোজনী পূর্ণ হয়েছে। এইভাবে আপনাকে সব দিক খেয়াল করতে পারলেই সফলতা আসবে, তাছাড়া সফলতা আসবে না। শিক্ষার্থী বন্ধু, এবার 11, এটিও একটি কঠিন বিষয় আপনি মনে করতে পারেন, এটা অ্যালুমিনিয়াম কার্বনেট। অ্যালুমিনিয়াম কার্বনেট, অ্যালুমিনিয়াম নাইট্রেট, এরকম অ্যালুমিনিয়াম কার্বনেট যেটা, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে অ্যালুমিনিয়ামের যোজনী 3, কার্বনেটের 2, তো অসুবিধা নাই। এটার ক্ষেত্রে আমরা একটু গঠনটা বড় হবে। অ্যালুমিনিয়াম এর যোজনী আপনারা জানেন যে 3টা টান দিয়ে দিলাম। আচ্ছা, আমি উপরেরটা মুছে ফেলি, কারণ এখানে ডালপালা একটু বেশি আসবে, মানে অনেক জিনিসটা অ্যাকচুয়ালি সবগুলো কিন্তু সাজাতে হবে। অ্যালুমিনিয়াম কার্বনেট যেটা, অ্যালুমিনিয়ামের আমরা নিলাম, এরপরে কার্বন আবার 3টা আছে, তাই তো, কার্বন আছে 3টা,
তিনটা, তাহলে আমরা যদি এখানে একটা কার্বন নিয়ে ফেলি, কার্বন কার্বন, এরপরে আমাদের আরো অক্সিজেন আছে, অক্সিজেন অক্সিজেন অক্সিজেন, এরপরে আমরা আবার মোট অক্সিজেন আছে 9টি, আমরা ব্যবহার করেছি 6টি। তো শিক্ষার্থী বন্ধু এখানে তাহলে আরেকটি করে ব্যবহার করার সুযোগ আছে, এই যে 7টি 8টি, এটা হচ্ছে নিচের দিকে দিলাম 9টি, তাছাড়া চাপাচাপি হতে পারে। তো শিক্ষার্থী বন্ধু দেখুন আমরা কিন্তু আস্তে আস্তে একটা কঠিন আণবিক মানে গাঠনিক সংকেত বের করে ফেললাম। এটা অ্যালুমিনিয়াম কার্বনেট Al2CO3, এটার নাম হচ্ছে অ্যালুমিনিয়াম কার্বনেট, অ্যালুমিনিয়াম কার্বনেট। এরপরে আমরা 14তে চলে গেলাম। 14 আমাদের আছে অ্যালুমিনিয়াম নাইট্রেট। তো অসুবিধা নাই, আমরা একইভাবে অ্যালুমিনিয়ামের যোজনী জানি, নাইট্রেট এই বিষয়টা আবার খেয়াল করবে যে নাইট্রেটের নাইট্রোজেন যোজনী কত। এরকম সমস্যা যদি আমার জীবনে কখনো আসতো আমি করতাম কি, নাইট্রেট বিশিষ্ট একটি অ্যাসিড দিতাম। তাহলে কি হতো দেখুন, 6 থেকে 1 বাদ গেলে 5, তাহলে নাইট্রেটের নাইট্রোজেনের যোজন হলো 5। আমি কি করতাম বলেন তো, যে এই নাইট্রেট বিশিষ্ট একটি অ্যাসিড, তার মানে একটা হাইড্রোজেন লাগিয়ে দিলে নাইট্রিক অ্যাসিড, তখন কি হতো 6 থেকে 1 বাদ গেলে 5, আমি সেই বুদ্ধি করি। তো অ্যালুমিনিয়াম নাইট্রেট বাবা, আমরা অ্যালুমিনিয়াম নিলাম, এইভাবে আমরা অক্সিজেন নিলাম, এরপরে নাইট্রোজেন, নাইট্রোজেন 5 যেহেতু, তাহলে আমাদের আরেকটু বড় করে কাঠামোটা নিতে হবে। অ্যালুমিনিয়াম নাইট্রেট হয়ে গেল। এরপরে CaOCl, Cl, এখানে আরেকটি Cl, এটা হচ্ছে ব্লিচিং পাউডার। তো আমরা ব্লিচিং পাউডার, এটা CaOCl Cl 15, CaOCl, এটা ব্লিচিং পাউডার। তো শিক্ষার্থী বন্ধু ব্লিচিং পাউডার সম্বন্ধে আমরা একটু বেশি জানার চেষ্টা করি। ব্লিচিং পাউডার হচ্ছে জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়, বিশেষ করে কোরবানিদের কোরবানির পরে আমরা যে সাদা পাউডারটা দেখি, অনেক রক্ত থাকে, রক্তের উপরে দেওয়া হয় যেন জীবাণু স্প্রেড আপ হতে না পারে, ছড়িয়ে যেতে না পারে। তো এর রাসায়নিক নামটা হচ্ছে ক্যালসিয়াম, পরীক্ষায় আসে কিন্তু রাসায়নিক নামটা কি, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, হাইপোক্লোরাইড। তো শিক্ষার্থী বন্ধু আমরা তাহলে এই ক্যালসিয়ামকে এইভাবে দেখাই, ধরুন এইভাবে দেখালাম, অক্সিজেন নিলাম, এই হাতে একটা ক্লোরিন দিলাম, এখানে শুধু একটা ক্লোরিন, কারণ আমাদের তো শেষ না, ক্যালসিয়াম একটি, অক্সিজেন একটি, ক্লোরিন দুটি, হ্যাঁ হয়ে গেল এইটাই। এরপরে 16 আপনাদের খুবই পরিচিত, সোডিয়াম কার্বনেট, আমরা যেটাকে কাপড় কাচা সোডা বলি, যদিও কাপড় কাচা সোডা হলে এর সাথে কিন্তু টেনুনো পানি থাকে, এটা কাপড় কাচা সোডা, মানে এটা পানিকে পরিবেশ থেকে টেনে নেয়। তো যাই হোক, আমাদের সোডিয়াম কার্বনেটের যেটা বলেছে, তো আপনারা সবই জানেন যে কার্বনের যোজনে কি হবে, 3 দুগুণে 6 থেকে 2 বাদ গেলে 4। আর তাছাড়া আমি গতদিন এটাও বলেছি যে কার্বনের যোজন সবসময় 4 হয়, শুধু একটি যৌগে 2 হয়, কার্বন মনোক্সাইড। এই কার্বন মনোক্সাইড একটা বিষাক্ত গ্যাস, এটাকে সাইলেন্ট কিলার বলা হয়, নীরব ঘাতক। ষোলো হয়ে গেল। এরপরে 17তে আমরা চলে গেলাম,
তাহলে 17টা আবার কি রকম, এটা সোডিয়াম বাইকার্বনেট, আমরা এটাকে খাবার সোডা বলি বা বেকিং সোডা বলি, যেমন রুটি টুটি ফোলাতে কেক ফোলাতে এটা ব্যবহার করা হয়, এটাকে খাবার সোডা বা বেকিং পাউডার বলা হয়। আমরা এটার মতোই কাঠামো দিতে পারবো, সমস্যা নেই। ধরুন কার্বন এখানে দিলেন এইভাবে, একটি অক্সিজেন একটি হাইড্রোজেন, একটা অক্সিজেন একটা হাইড্রোজেন, আরেক পাশে সোডিয়াম, এক পাশে সোডিয়াম এক পাশে হাইড্রোজেন, সমস্যা কিছু নেই। সতেরো হয়ে গেল। এরপরে 18 যেটা সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট, এরপরে আমরা সোডিয়াম সালফেট ব্যবহার করেছি আমরা Na2SO4 সোডিয়াম সালফেট। এরপরে 19 HOCl, ও দিলে এদিকে H এদিকে Cl, 20 H2CO3, এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। হাইপোক্লোরাস অ্যাসিড, হাইপোক্লোরাস অ্যাসিড। তো শিক্ষার্থী বন্ধু, আমরা কিন্তু আস্তে আস্তে সবগুলোই করে ফেললাম। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা আরো কিছু গাঠনিক সংকেত আপনাদের দেখাতে পারি এর পরবর্তীতে। তো আজকে শিক্ষার্থী বন্ধু এই পর্যন্তই থাকুক। আপনারা এগুলো শিখবেন, শিখার পর নিজে প্র্যাকটিস করবেন, এর ভিতরে একটা আলাদা মজা আছে, দেখবেন বেশ ভালো লাগবে। আর শিক্ষার্থী বন্ধু, আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন। আমরা নিয়মিত ক্লাস দিতে থাকবো। আমার বিশ্বাস আপনাদের প্রভূত উন্নতি সাধিত হবে। আর আপনারা ক্লাসগুলো শেয়ার করে দিন। এখনও যেহেতু স্কুল কলেজ খুলতে পারছে না প্যান্ডামিক সিচুয়েশনের কারণে, আপনারা শেয়ার করে দিবেন, আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দিবেন যে এখানে কিছু শেখার মতো ক্লাস হয়। তো সেই প্রত্যাশা রেখেই আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।